আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। তদারকির অভাবে নারায়ণগঞ্জে অগ্নিঝুঁকিতে শতাধিক ভবন, আতঙ্কে সাধারণ মানুষ। আগুনের ঝুঁকিতে বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ। স্থানীয়রা বলছেন, পোশাক সহ এই শহরে রয়েছে বিভিন্ন ধরনের শতাধিক কারখানা, অথচ অগ্নি নির্বাপনের নেই তেমন ব্যবস্থা। অগ্নিঝুঁকি নিয়ে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল আবাসিক ভবন আর শপিং মল। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য চিত্র নিয়ে দেখুন বিপ্লব রায়ের রিপোর্ট। প্রায় ২০ লাখ মানুষের বসবাস নারায়ণগঞ্জ। একসময় পাট ব্যবসা নিয়ে গড়ে উঠলেও এখন নিট গার্মেন্টস শিল্পের নগরী হিসেবে পরিচিত। এরই ভিত্তিতে চাষাড়া, বঙ্গবন্ধু সড়ক, নিতাইগঞ্জ ও টানবাজার সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠছে বহুতল আবাসিক ভবন এবং শপিং মল। অনেক ভবনে ৫ তলা পর্যন্ত দোকানপাট, অফিস, ব্যাংক অথবা ডায়াগনস্টিক সেন্টার। অথচ এসব ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফলে চরম ঝুঁকিতে নগরবাসী। সম্প্রতি বনানীর FR টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জের ভবনগুলোতে ঝুঁকিপূর্ণ লিখে ব্যানার টাঙিয়েই যেন দায়িত্ব শেষ করেছে ফায়ার সার্ভিস। আমরা আসলে নিমতলী ট্র্যাজেডি দেখেছি, বনানী ট্র্যাজেডি দেখেছি, চকবাজার ট্র্যাজেডি দেখেছি। আমি চাই না আমার শহরে কোনো ট্র্যাজেডি আসুক। ভবনগুলোতে কোনো অগ্নি নিরাপত্তা নাই বললেই চলে একেবারে। আমি মনে করি যে ফায়ার নিয়ে আরো অনেক সরকারের অনেক কাজ করা দরকার। রাজুক কর্মকর্তারা বলছেন, ভবনগুলোর নকশা পরীক্ষা করা হচ্ছে, অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ভবন মালিক অথবা যে সকল ভবন মালিক আইন মেনে ভবন নির্মাণ করছেন না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারাও। তাদেরকে আমরা বলছি যে আপনার অগ্নি প্রতিরোধ ব্যবস্থাটি দ্রুত বাস্তবায়নের জন্য এবং ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রহণ করার জন্য এবং আমাদের যে ফায়ার যে ড্রিল আছে, ফায়ার ড্রিল তাদের করার জন্য। কেবল আশ্বাস না দিয়ে বড় ধরনের দুর্ঘটনা হবার আগেই কার্যকরী ব্যবস্থা দেখতে চায় নারায়ণগঞ্জবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের কারাদণ্ড ও ১২ কোটি টাকা জরিমানা করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু সৈয়দ দিলসার হোসেন এই রায় দেন। এর আগে গিয়াসউদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলী রেলওয়ের সিগন্যাল সিস্টেম আধুনিকায়নের টেন্ডার পান, কিন্তু কার্যাদেশ চূড়ান্ত করার সময় মামুন তার কাছে অবৈধ কমিশন দাবি করেন। এক পর্যায়ে ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ৬,১,৫৮,০০০ টাকা নেয় মামুন। পরে বাংলাদেশ থেকে লন্ডনে এই টাকা পাচার করেন তিনি। এবার জানাবো শেয়ার বাজারের খবর। বিদেশি কোম্পানির কাছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার বিক্রির প্রস্তাব বাতিল করেছে বিএসইসি। ইউনাইটেড পাওয়ারের কর্পোরেট উদ্যোক্তা ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের ধারণকৃত শেয়ার বিদেশি কোম্পানির কাছে বিক্রির জন্য গত ২১ মার্চ একটি চুক্তি করে। চুক্তির পর বিষয়টি বিএসইসিকে অবহিত করে এবং শেয়ার লেনদেন সংক্রান্ত কিছু কাগজপত্র ও তথ্য চায় কমিশন। চুক্তির বিষয়টি ও তথ্য পর্যালোচনা করে বেশ কিছু অসঙ্গতি পায় কমিশন, যা সিকিউরিটিজ আইনের পরিপন্থী। অপরদিকে বিদেশি কোম্পানিটির পরিশোধিত মূলধন ও মালিকানার তথ্য এবং ইউনাইটেড ময়মনসিংহের কিছু তথ্য ও কাগজপত্র কমিশনে দাখিল করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। এসব কারণে কোম্পানির শেয়ার বিক্রির প্রস্তাবনা বাতিল করেছে কমিশন। পুঁজিবাজারে শেয়ার কেনা বেচার শর্ট সেল বা স্ক্রিপ্ট নিটিং চালু করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শর্ট সেল রুলস ২০১৯ নামের খসড়া বিধিমালা তৈরি করেছে বিএসইসি। এছাড়া ইনভেস্টমেন্ট সুকুক রুলস এবং এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস রুলস ২০১৯-এর খসড়া বিধিমালা অনুমোদন দেওয়া হয়েছে। জনগণের কাছ থেকে আইন ৩টির বিষয়ে মতামত নেওয়ার লক্ষ্যে শীঘ্রই এই খসড়া সংবাদপত্র ও বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই রুলসগুলো কার্যকর হলে পুঁজিবাজারে গভীরতা আসবে বলে জানিয়েছে বিএসইসি।
পুঁজিবাজারকে সহায়তাকারী ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবির আর্থিক ভিত্তি শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে বিএসএসি। অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল আইসিবির সক্ষমতা বাড়ানোর পক্ষে মত ব্যক্ত করায় কমিশন সভায় এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অনুমোদন করা হয়। বাজার স্থিতিশীলতার স্বার্থে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগে দ্বৈত কর সংক্রান্ত সমস্যার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। এছাড়া আগামী বাজেটে পুঁজিবাজারে কর সংক্রান্ত কিছু সমস্যা সমাধান এবং প্রণোদনার বিষয়ে অর্থমন্ত্রীর কাছে প্রস্তাবনা দেয় কমিশন। এসব বিষয় বিবেচনা ও নানা সহায়তা দেওয়ার আশ্বাস দেন অর্থমন্ত্রী। প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 28 এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের পর আজ প্রিমিয়ার ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। সেশন জট নিরসন সহ 5 দফা দাবিতে আজও নীলক্ষেত সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে এসব সমস্যার দীর্ঘদিনেও সমাধান মিলছে না বলে অভিযোগ তাদের। এদিকে শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেখুন হাবিবুর রহমান অভির রিপোর্ট। রাজধানীর ঐতিহ্যবাহী 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এমন সিদ্ধান্তে শুরুতে শিক্ষার্থীরা খুশি হলেও সেশন জট সহ নানা জটিলতায় এখন হতাশ তারা। পরীক্ষা শেষ হওয়ার 11 মাস 12 মাস 13-14 মাস পরে রেজাল্ট প্রকাশ করছে। মানুষের 12 মাসে বছর হয় আর আমাদের 18 মাসে বছর হয়। 18 মাস পরে আমরা পরীক্ষা দিতে পারি না। পরীক্ষার জন্য আমাদের আন্দোলন করতে হয়। পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের জন্য আমাদের আন্দোলন করতে হয়। 48 জন রসায়ন বিভাগের স্টুডেন্ট, আমাদের পাশ করেছে মাত্র 8 জন স্টুডেন্ট। এসব সমস্যার সুরাহা চাইতে মঙ্গলবার মাঠে নামে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সাড়া না পাওয়ায় বুধবারও দ্বিতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত সড়ক অবরোধ করেছে তারা। দাবি আদায় হলেই রাজপথ ছাড়ার সিদ্ধান্ত তাদের। দাবি আমাদের যে খাতাগুলো দেখে এগুলো আসলে গুরুত্ব সহকারে দেখে না, আর যে পরিমাণে আমাদের কাছে যে মানের খাতা চাচ্ছে সেই মানের শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের যে 5টা দাবি অযৌক্তিক একটা দাবিও নয়। আমরা তাদের কোনো ক্ষতি হোক বা আমাদের কোনো ক্ষতি হোক এটা আমরা ভেবে চিন্তে তারপরে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি। পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিরে যেতে চান না কেউই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার মান ও সেশন জট মুক্ত হোক তাদের শিক্ষা জীবন, এমনটাই প্রত্যাশা সবার। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। রমজানের আগেই সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। ক্ষমতাসীনদের অপরাধ দমনের কোনো নৈতিক ক্ষমতা নেই দাবি করে রিজভী আরও বলেন, তাদের মদদেই দেশে নৈরাজ্য চলছে। অবৈধ ক্ষমতা ধরে রাখতেই আইন, আদালত, গণমাধ্যম সবকিছুকেই সরকার নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন রিজভী। মিডনাইট ভোটের সরকারের মন্ত্রীরা যা বলেন সাথে সাথে তার উল্টোটা ঘটে। কদিন আগে বাণিজ্যমন্ত্রী ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছিলেন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়বে না। তার পরদিনই হু হু করে দাম বেড়েছে প্রায় সকল পণ্যের। রমজানের আগে আটকে উঠছে হু হু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই মূল্য বৃদ্ধিতে। পবিত্র রমজানের প্রাক্কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারকে ধিক্কার জানায়। এবারে আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পেঁয়াজের বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পেয়ে হতাশ বিক্ষুব্ধ ঝিনাইদহের কৃষকরা। আগের বছর ভালো দাম থাকায় এবারও পেঁয়াজের ব্যাপক চাষ করেছিলেন চাষিরা, কিন্তু সেই ফসল বিক্রি করে আবাদের খরচই তুলতে পারছেন না তারা। এই অবস্থায় উৎপাদন খরচ কমাতে চাষিদের পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। ঝিনাইদহের মাটি পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী। কৃষি অধিদপ্তরের হিসেবেও এ জেলা পেঁয়াজ চাষে সমৃদ্ধ। এবছরও আবহাওয়া ভালো থাকায় পেঁয়াজের বাম্পার ফলন করেছেন ঝিনাইদহের চাষিরা। মাঠে মাঠে এখন সেই পেঁয়াজ তোলার ধুম। আগের বছরও পেঁয়াজ আবাদ করে ভালো দাম পেয়েছেন এই চাষিরা, কিন্তু পরিস্থিতি আর বাজার দরে এবার তাদের মন খারাপ। সার ফাঁসের যে দাম তাতে খরচ বেশি হয়ে যাচ্ছে, যে হারে বেচা কিনা হচ্ছে এবং লেবার কস্ট দিয়ে আমাদের আর্থিকভাবে আমরা এবছরে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদের বছরে 300-400 টাকা পেঁয়াজ বেশি
এবছর বাড়ি এক, লালতির কিং সহ বেশ কয়েকটি জাতের পেঁয়াজ চাষ হয়েছে ঝিনাইদহে। প্রতি বিঘায় যার ফলন 80 থেকে 90 মন। বাজারে প্রতি মন পেঁয়াজের পাইকারি দাম 400 থেকে 500 টাকা, অথচ উৎপাদন খরচ এর থেকে অনেক বেশি। এক বস্তার সারের দাম মনে করেন 2000 টাকা, তাহলে আমরা কি করে বাইসে থাকবো? নিয়ে দাঁড়া রয়েছে ঘন্টার পর ঘন্টা, হয়রান হয়ে যাচ্ছে। কেউ 300 টাকা পাচ্ছে। পেঁয়াজের মূল্য কম থাকার জন্য মুকামে আমদানি বেশি আছে, যার কারণের জন্য আমরাও খুব একটা লাভবান নেই আর কি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, মুক্ত বাজার অর্থনীতিতে আমদানির উপর মূল্য ওঠানামা করে, তাই উৎপাদন খরচ কমাতে কৃষকদের সব ধরনের সহযোগিতার চেষ্টা করছেন তারা। উৎপাদন খরচ কমানোর জন্য যত রকমের কৌশল আছে আমরা সেগুলো কৃষকদেরকে পরামর্শ দিই, যাতে উৎপাদন খরচটা কমে আসে, বাজার দর যাই থাকুক অন্তত সেটা লাভজনক হয়। ঝিনাইদহের ৭,৮০০ হেক্টর জমিতে এবছর ৮৬,০০০ টনেরও বেশি পেঁয়াজ উৎপাদন হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে এই মধ্যে রাশিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ব্যক্তিগত ট্রেনে পিয়ংইয়ং থেকে রওনা হন তিনি। এবারে প্রথম পুতিনের সাথে একান্ত বৈঠক করতে যাচ্ছেন উন। প্রশান্ত মহাসাগরীয় ভ্লাদিভোস্টক শহরে বৈঠকে বসার কথা রয়েছে দুই নেতার। কোনো সংবাদ মাধ্যম বলছে বৈঠকটি রুশকি আইল্যান্ডেও হতে পারে। শীর্ষ বৈঠকে আলোচনা হবে কোরীয় উপদ্বীপ ও পরমাণু নিষ্ক্রিয়করণ নিয়ে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিতীয় দফা বৈঠক ব্যর্থ হওয়ায় এখন ক্রেমলিনের সহায়তা ও ঘনিষ্ঠতা চাইতে পারেন কিম জং উন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। দর্শকদের মাতিয়ে দেখতে দেখতে 40 বছর পার করল দেশের জনপ্রিয় ব্যান্ড দল ফিডব্যাক। সফলতার 4 দশক উদযাপনে 30 এপ্রিল রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে কনসার্টের আয়োজন করতে যাচ্ছে দলটি। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে ব্যান্ড দলের সদস্য ফুয়াদ নাসের বাবু একথা জানান। দীর্ঘ পথ চলায় দলটির অতীত বর্তমানের সকল শিল্পী সদস্যরা অংশ নেবেন। প্রাণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কনসার্টে ফিডব্যাকের সাবেক সদস্য ও লিজেন্ড সঙ্গীত শিল্পী মাকসুদও গাইবেন। এছাড়া দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দল মাইলস, আর্টসেল, ওয়ারফেস ও দল ছুটো অংশ নিয়ে ফিডব্যাকের জনপ্রিয় গানে কনসার্ট মাতাবেন বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রাণ গ্রুপের হেড অফ কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার ও কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এ ফর অ্যাকশনের নির্বাহী পরিচালক SM শামসুর রহমান উপস্থিত ছিলেন। এবারে পাটেক্স খেলার খবর। আলাভেসকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপার আরও কাছে চলে গেল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে যদিও প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি কাতালানরা। লুইস সুয়ারেজ, ফিলিপ্পো কুতিনহোদের মিসের মহড়ায় হতাশ হয়ে 45 মিনিট শেষে মাঠ ছাড়ে কোচ আর্নেস্তো ভালভার্দের দল। 77 বল দখলে রাখা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে 54 মিনিটে এগিয়ে যায় কার্লোস এলেনার গোলে। এরপর লুইস সুয়ারেজ পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন 60 মিনিটে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে 12 পয়েন্ট এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। আজ রাতের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাটলেটিকো হেরে গেলে শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনা। তা না হলে পরের ম্যাচে লেভান্তের বিপক্ষে জিতলে চ্যাম্পিয়ন হবে মেসি সুয়ারেজের দল। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। তদারকির অভাবে নারায়ণগঞ্জে অগ্নিঝুঁকিতে শতাধিক ভবন, আতঙ্কে সাধারণ মানুষ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।